আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ ব্যাংক উচ্চ বিদ্যালয়ে আয়োজিত 2021 শিক্ষাবর্ষের অষ্টম শ্রেণীর প্রথম ক্লাসে। প্রিয় শিক্ষার্থীরা, ক্লাসের শুরুতেই তোমরা তোমাদের বই, খাতা, কলম এবং সেই সাথে যেহেতু এটি গণিত ক্লাস, ক্যালকুলেটরটিও সাথে রাখবে। তো চলো শুরু করি। তোমাদের বইয়ের প্রথম অধ্যায়টির নাম হচ্ছে প্যাটার্ন। এই প্যাটার্ন চ্যাপ্টারটি নিয়ে আজকে আমরা আলোচনা করব। আলোচনার শুরুতেই চলো জেনে নিই যে স্বাভাবিক সংখ্যা কি। আমরা যখন গণনা করি, অর্থাৎ স্বাভাবিক সংখ্যা কিন্তু আরও একটি নাম আছে, নামটি কি? গণনাকারী সংখ্যা। আমরা যখন গণনা করি তখন শুরু করি কত থেকে? 1 থেকে। কখনো বলি না যে 0, 1, 2, 3। এই জন্য স্বাভাবিক সংখ্যা শুরু হবে কত থেকে? 1 থেকে। 1, 2, 3, 4, 5 এইভাবে অসীম পর্যন্ত বিস্তৃত। এখন এখান থেকে প্রশ্ন কিভাবে আসতে পারে? পরীক্ষায় সাধারণত প্রশ্ন আসে যে স্বাভাবিক সংখ্যার শুরু কত থেকে, তাহলে অ্যান্সারটি হবে কত? 1। আশা করি বুঝতে পেরেছো। এখন আসি গুণিতক। গুণিতক কি? কোন সংখ্যার গুণিতক মানে আমি যে সংখ্যার গুণিতক নির্ণয় করব সেই সংখ্যাকে এই স্বাভাবিক সংখ্যা দিয়ে গুণ করলে যে গুণফলটা পাবো সেই গুণফলই হবে ওই সংখ্যার গুণিতক। চলো আমরা একটা উদাহরণের মাধ্যমে শেখার চেষ্টা করি। 5 গুণ 1 সমান 5, 5 গুণ 2 সমান 10, 5 গুণ 3 সমান 15, 5 গুণ 4 সমান 20, এইভাবে চলতে থাকে। এখন দেখো, আমরা 5 এর গুণিতক নির্ণয় করব। তাহলে 5 এর গুণিতক নির্ণয় করতে গেলে অবশ্যই 5 এর সাথে কি হবে? স্বাভাবিক সংখ্যা গুণ করতে হবে। স্বাভাবিক সংখ্যা শুরু কত থেকে? 1 থেকে। তাহলে দেখো 5 গুণ 1 কত পেলাম? 5, 5 গুণ 2 10, এভাবে আমরা যখন নামটা শিখি, নামটা কিন্তু আমরা 10 পর্যন্ত থেমে যাই, 5 10 এ পৌঁছাই। কিন্তু কোন সংখ্যার গুণিতক কিন্তু নির্দিষ্ট না, এটা অসীম পর্যন্ত। যেমন 5 গুণ 11 সমান 55, এভাবে চলতেই থাকে। অর্থাৎ কোন সংখ্যার গুণিতক অসীম সংখ্যা। এখন তোমাদের বইয়ে এই এমসিকিউ দিয়ে শুরু। তোমাদের বইয়ে যে 5 এর গুণিতকের একক স্থানে অঙ্কটি কত, বা এভাবে প্রশ্ন হতে পারে যে 5 এর গুণিতকের শেষে কত থাকে। এখানে লক্ষ্য করো, এখানে একক স্থানে অঙ্ক কত? 5। 10 এর একক স্থানে 0, 15 এর একক স্থানে অঙ্ক 5, 0 এইভাবে আছে। তাহলে 5 এর গুণিতকের একক স্থানে অঙ্কটি কত? 5 অথবা 0। পরীক্ষায় যে প্রশ্ন আছে 5 এর গুণিতকের শেষে কত থাকে, অ্যান্সার হবে কি? 0 অথবা 5। একটি সংখ্যা হবে না, শুধু 0 বা 5 হবে না, অ্যান্সার হবে 0 অথবা 5। এখন আসি গুণনীয়ক। কোন সংখ্যা গুণনীয়ক বলতে বোঝায় যে ওই সংখ্যাকে যে সকল সংখ্যা দ্বারা নিঃশেষে ভাগ করা যায় সেই সকল সংখ্যাকে ওই সংখ্যা গুণনীয়ক বলে। যেমন দেখো 6টি সংখ্যা, এর গুণনীয়ক কত হবে? 1 গুণ 6, 2 গুণ 3। এখন দেখো এই 6 কে 1 দ্বারা কিন্তু নিঃশেষে ভাগ করা যায়। 2 দিয়েও যাবে, 3 দিয়েও যাবে, 6 দিয়েও যাবে। তাহলে 6 এর গুণনীয়ক কত হবে? 1 2 3 6। এভাবে যদি আরো একটু গুণ 12, দেখো 1 গুণ 12, 2 গুণ 6, 3 গুণ 4। তাহলে 12 এর গুণনীয়ক কত হবে? 1 2 3 4 6 12। এবার আসি মৌলিক সংখ্যা। এটা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় যে মৌলিক সংখ্যা কি। তোমাদের বইয়ের সংজ্ঞা আছে যে 1 ব্যতীত যে সংখ্যার গুণনীয়ক 1 এবং ওই সংখ্যা তাকে মৌলিক সংখ্যা বলে। কিন্তু এখানে একটি প্রশ্ন আছে যে 1 কেন মৌলিক সংখ্যা না? তো দেখো, আমরা 2 একটি সংখ্যা, 2 এর গুণনীয়কগুলো নির্ণয় করি। 2 3 সমান 1 গুণ 3, 5 সমান 1 গুণ 5, 2 3 5। আমি 3টা মৌলিক সংখ্যা লিখলাম এখানে। কেননা দেখো আমার সংখ্যাতে কি আছে যে সংখ্যা শুধুমাত্র গুণনীয়ক 2টি সংখ্যা তাকে মৌলিক সংখ্যা বলে। এখন দেখো 2 এর গুণনীয়ক কত? 1 এবং 2। 3 এর গুণনীয়ক কত? 1 এবং 3। অর্থাৎ এই সংখ্যাগুলোর গুণনীয়ক কয়টি? 2টি সংখ্যা। তাহলে 1 কেন মৌলিক সংখ্যা হবে না? দেখো 1 গুণ 1। তাহলে 1 কে আমরা শুধুমাত্র 1 ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা নিঃশেষে ভাগ করতে পারি না। অর্থাৎ 1 এর গুণনীয়ক হচ্ছে শুধুমাত্র একটি সংখ্যা, 2টি সংখ্যা না। 1 এখানেও আছে, এখানেও আছে। তার মানে কি 1 একটি, এই জন্য 1 কে আমরা হিসাবে বাইরে রাখবো সবসময়।
এই জন্য দেখো এখানে একটি চার্টে আছে, এই জন্য আমি গোল মার্কিং করেছি। এখানে দেখো এক মৌলিক সংখ্যা 9। এখানে 1 থেকে 100 পর্যন্ত স্বাভাবিক সংখ্যা আছে। তো 1 থেকে 10 পর্যন্ত দেখো মৌলিক সংখ্যা আছে কয়টি? 2 3 5 7, অর্থাৎ 4টি মৌলিক সংখ্যা আছে। এখন তোমরা নিশ্চয়ই লক্ষ্য করছো এখানে আমি ক্রস দিয়ে রেখেছি। দেখো এটাকে বলা হয় ইরাটোস্থেনিস ছাঁকনি, অর্থাৎ এগুলো কাটার পরে যে সংখ্যাগুলো থাকবে সেটা হচ্ছে মৌলিক সংখ্যা। আর যে পদ্ধতিতে এটা নির্ণয় করা হয় এর নাম হচ্ছে ইরাটোস্থেনিস ছাঁকনি। পরীক্ষায় এভাবে প্রশ্ন আসে যে কোন ছাঁকনি দিয়ে মৌলিক সংখ্যা নির্ণয় করা হয়, অ্যান্সার হবে কি ইরাটোস্থেনিস ছাঁকনি। আবার আসে যে ইরাটোস্থেনিস ছাঁকনি দিয়ে কোন সংখ্যা নির্ণয় করা হয়, অ্যান্সার হবে মৌলিক সংখ্যা। তো এখানে কিভাবে কেটেছি দেখো, প্রথম পর্যায়ে আমরা কি করব, 2 এর গুণিতকগুলো সব কেটে দেব। অর্থাৎ 2 হচ্ছে একটি জোড় সংখ্যা, তাহলে 2 এর গুণিতক 2 কে 2 2 দিয়ে 4, অর্থাৎ এখানে যত জোড় সংখ্যাগুলো আছে সব কেটে দেব। তাহলে জোড় সংখ্যাগুলো প্রথমে আমরা কেটে নেব। তারপর 3 এর গুণিতকগুলো কেটে দেব। 3 এর গুণিতক কত? 3 কে 3 3 দিয়ে 6, এভাবে যতগুলা গুণিতক আছে সব কেটে দেব। পর্যায়ক্রমে 5 7 এর গুণিতকগুলো কাটার পরে লক্ষ্য করে এখানে 1 থেকে 100 পর্যন্ত মোট 25টি মৌলিক সংখ্যা থাকে। অনেক সময় পরীক্ষায় আসে যে 1 থেকে 100 পর্যন্ত মোট কয়টি মৌলিক সংখ্যা, তাহলে অ্যান্সার হবে কয়টি? 25টি। আবার এমন হতে পারে যে 1 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি, তখন করতে হবে এই পর্যন্ত যোগ করতে হবে। 4 4 8 9 10 11 12 আর 3 15। কিন্তু এখানে সমস্যা হচ্ছে যে এইভাবে যদি আমি যেতে এটা এমসিকিউতে আসবে, তো 1 থেকে 100 পর্যন্ত লিখে যদি এভাবে কাটতে থাকে তাহলে অনেক সময় সাপেক্ষ ব্যাপার। এই জন্য একটু কৌশল অবলম্বন করতে হবে। কৌশলটা কি দেখো, আমরা অনেক সময় মোবাইল নাম্বার মুখস্থ রাখি, ঠিক তেমনি এখানেও একটি নাম্বার মুখস্থ রাখি। কীভাবে দেখো, 1 থেকে 100 পর্যন্ত মোট 10টি লাইন আছে। এখানে দেখো মনে রাখবো কীভাবে দেখো, 442 232 232 1, এই কথাটা বারবার পড়বা। 442 232 232 1, দেখো 442 232 232 1। এখন যদি পরীক্ষা আসে যে 1 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি আছে, তখন কি করব, আমরা 1 থেকে 30 পর্যন্ত লিখবো না, শুধু এই সংখ্যাগুলো মনে থাকলে যোগ দিয়ে কিন্তু আমরা বের করতে হবে। যেমন 1 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি, তাহলে 4 4 8 2 10টি, খুব সহজে বের করতে পারবো। আরেকভাবে করা যায়, দেখো করবো কি, আমরা প্রথম সংখ্যা লিখবো, অর্থাৎ 1 লিখবো 10 লিখবো, তারপর ডানে একটা দাগ দিব, যে 4 লিখে ফেলবো, তারপরে 11 হতে এইভাবে একটা দাগ দিয়ে 20 লিখবো, এভাবেও করা যেতে পারে। তো তোমাদের বইয়ে 1 থেকে 100 পর্যন্ত আছে, এর বাইরে আর নাই। তারপর আমরা একটু অতিরিক্ত শিখবো। মানে 101 থেকে দেখো 200 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা আছে দেখো, এটা মনে রাখবো কিভাবে। এটা যেমন আমরা মনে রাখলাম কিভাবে, 442 232 232 1। এটা দেখো মনে রাখবো কিভাবে, 411 312 3 2 1 4। এই 411 312 3 2, এখানে আবার কম নেই, 3 2 1 4, এখানে 22টি আছে। আর 1 থেকে 100 পর্যন্ত 25টি আছে। মজার বিষয় হচ্ছে জেএসসি পরীক্ষায়, যেহেতু তোমরা এই বছর জেএসসি পরীক্ষা দেবে, এই চার্ট থেকে প্রতি বছর কখনো 2টি কখনো 1টি এমসিকিউ কিন্তু পরীক্ষাতে আসবে। তাহলে এখান থেকে কিভাবে প্রশ্নটি হতে পারে দেখো, প্রথম প্রশ্ন যে সর্বনিম্ন বা মৌলিক সংখ্যা শুরু কত থেকে, মৌলিক সংখ্যার দ্রুততম সংখ্যাটি কত, অ্যান্সার হবে কত? 2। অনেকের ধারণা হতে পারে যে 2 তো জোড় সংখ্যা, কিন্তু না, 2 জোড় সংখ্যা হলো 2 মৌলিক সংখ্যা, এবং পৃথিবীতে মাত্র এই 2 হচ্ছে জোড় সংখ্যা, আর কোনো জোড় সংখ্যা মৌলিক সংখ্যা নয়। তাহলে আশা করি তোমরা মৌলিক সংখ্যা কি বুঝতে পেরেছো। এখন আমরা যাব, এই অধ্যায়ের নাম হচ্ছে প্যাটার্ন। প্যাটার্ন কি, প্যাটার্নটি নিয়ে আমরা আলোচনা করব। এক 3 5 7 9, এখানে লক্ষ্য করো, 1 হচ্ছে বিজোড় সংখ্যা, 3 বিজোড় সংখ্যা, 5 বিজোড় সংখ্যা, অর্থাৎ আমি বিজোড় সংখ্যাগুলো এখানে লিখেছি। তাহলে এটিকে আমি বলতে পারি একটি বিজোড় সংখ্যার প্যাটার্ন। আরো যদি বিস্তারিত বলি, দেখো এখানে 2 2 2, অর্থাৎ 1 এর সাথে 2 যোগ করলে কত পাবো? 3। 3 এর সাথে 2 যোগ করলে 5, অর্থাৎ প্রতিবার কত? 2 2 করে বাড়ছে, অর্থাৎ 1 এর সাথে 2 যোগ করলে 3 পাবো, 3 এর সাথে 2 যোগ করলে 5 পাবো, এভাবে। তাহলে এটিকে আমরা বলতে পারি একটি বিজোড় সংখ্যার প্যাটার্ন। আবার দেখো 2 4 6 8, এইভাবে অসীম পর্যন্ত আছে।
তাহলে এটা 2 4 6 8 আমরা জানি এগুলো কি সংখ্যা জোড় সংখ্যা তাহলে এটাকে আমি বলতে পারি জোড় সংখ্যার প্যাটার্ন তারপর এখানে দেখো 0 1 1 2 3 5 8 এটা ঠিক আছে এখন দেখো মনে হতে পারে যে এটা তো বিজোড়ও না জোড়ও না এটা তো জোড়ও আছে বিজোড়ও আছে তাহলে এটা কিভাবে প্যাটার্ন আসলে প্যাটার্ন বলতে বোঝায় পৃথিবীতে বহু রকমের প্যাটার্ন আছে তোমাদের এই বইয়ের প্রথম অধ্যায়ে শুধুমাত্র প্যাটার্ন মানে কিন্তু সংখ্যার প্যাটার্ন নিয়ে আলোচনা করা আছে তো এখানে একটু লক্ষ্য করো প্যাটার্ন হচ্ছে সংখ্যাগুলো যখন একটা নির্দিষ্ট নিয়ম মেনে চলবে এই নিয়ম মানাটাই হচ্ছে প্যাটার্ন তো এখানে দেখো কি নিয়ম মেনে চলছে দেখো এই এক যে পেলাম এই এক পেলাম কি পূর্বের অর্থাৎ আগের দুইটি সংখ্যা যোগ করলে দেখো পরের সংখ্যাটা আমি পেয়ে যাচ্ছি দেখো 1 আর 0 যোগ করলে কত পাই 1 1 এর সাথে 1 যোগ করলে কত 2 2 এর সাথে 1 যোগ করলে 3 3 এর সাথে 2 যোগ করলে 5 অর্থাৎ কোন প্যাটার্নে পূর্ববর্তী দুইটি সংখ্যার যোগফল যদি পরবর্তী সংখ্যা হয় তাকে কিন্তু আমরা ফিবোনাকি সংখ্যা বলি তাহলে ফিবোনাকি সংখ্যা কি কোন প্যাটার্নের পূর্ববর্তী দুইটি সংখ্যার যোগফল যদি পরবর্তী সংখ্যা হয় তাকে ফিবোনাকি সংখ্যা বলে এভাবে আরো অনেক প্যাটার্ন আছে তো ইনশাআল্লাহ পরবর্তীতে যখন আরো অধ্যয়ন আলোচনা করব আরো বিস্তারিত আলোচনা করব এবার আসি ম্যাজিক বল এটি খুব মজার একটা বিষয় ম্যাজিক বল নামটাই নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে ম্যাজিক শব্দটি আছে তোমাদের বই আছে 3 ক্রম 4 ক্রম এই 3 এবং 4 ক্রমে ম্যাজিক বল তো ম্যাজিক বর্গ আঁকতে গেলে যেখানে যেহেতু এখানে একটা বর্গ কথাটি আছে প্রথমত কি করব আমরা একটা বর্গ এঁকে নেব এটা যে নিখুঁত হতে হবে এমন কথা না আর যেহেতু এটা সম্পাদন অনেকে দেখি তোমরা পেন্সিল দিয়ে আঁকার চেষ্টা করো না এটা বল পেন দিয়ে আঁকলেই হবে তবে আঁকার সময় খেয়াল রাখবে যেন বর্গ আকৃতি হয় প্রথমত আমরা 3 ক্রমের ম্যাজিক বর্গটি আঁকবো 3 ক্রমের ম্যাজিক বর্গ তো 3 ক্রম মানে 3 এর ম্যাজিক বর্গ মানে কি 3 এর স্কয়ার সমান কত 9 3 এর স্কয়ার করলে কত হয় 9 অর্থাৎ 3 ক্রমের ম্যাজিক বর্গে আমি 9টি ঘর পাবো টোটাল 9টি ঘর তাহলে ম্যাজিক বর্গ হচ্ছে যে বর্গের পাশাপাশি উপনিষ কোণাকোণী যোগ করলে কি হবে একই সংখ্যা হবে এটি হচ্ছে ম্যাজিক এখন দেখো এখানে তোমাদের বোঝানোর জন্য আমি 1 থেকে 9 পর্যন্ত লিখি 4 5 6 7 8 9 এই 9টি ঘরে এই 9টি সংখ্যা বসবে এমন ভাবে বসবে যে আমি পাশাপাশি উপনিষ কোণাকোণী যোগ করলে একই সংখ্যা পাবো কখনো চেঞ্জ হবে না দেখো 1 থেকে 9 পর্যন্ত যে 9টি সংখ্যা আছে ঠিক মাঝের সংখ্যাটি কত 5 তাহলে এই মাঝের ঘর কোনটি এটি তাহলে এখানে আমরা 5 লিখব এখন আমাকে কৌশল হতে হবে যে এমন ভাবে বসাবো যাতে যোগ করলে একই সংখ্যা এখানে দেখো কোণার ঘরগুলো 1টা 2টা 3টা 4 প্রথমত করব কি কোণার ঘরগুলোতে জোড় সংখ্যা লিখব তাহলে 2 4 6 8 এখন দেখো কোণাকোণী যোগ করলে কত 8 প্লাস কত 13 13 আর 2 15 তাহলে কত পেল 15 আবার এদিকে দেখো 6 আর 5 কত 11 11 আর 4 15 তাহলে আমি যেদিকে যোগ করব একই সংখ্যা হবে তাহলে এখানে 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 কত হবে এবার আমরা হিসাব করে বের করব 8 আছে কত হয় 14 15 তে বাকি কত 1 8 আছে কত 12 15 তে বাকি কত 3 5 আর 3 কত 8 8 7 15 4 আর 2 6 15 তে বাকি 9 অর্থাৎ প্রতিটি বর্গে অর্থাৎ এর ভিতরে যে ছোট ছোট বর্গ আছে প্রতিটি বর্গে কিন্তু ভিন্ন ভিন্ন সংখ্যা বসে এখন আমি যেদিকেই যোগ করি না কেন 15 হবে পরীক্ষায় কিভাবে প্রশ্ন আসে অনেক সময় আসে যে 3 ক্রমের ম্যাজিক বর্গটি গঠন করো তখন আমরা এইভাবে গঠন করব আবার অনেক সময় এমসিকিউ আসে যে 3 ক্রমের ম্যাজিক বর্গের ম্যাজিক সংখ্যাটি কত ম্যাজিক সংখ্যাটি কত 15 আরেকটি নিয়ম আমি দেখাবো তোমাদের প্রথমত আমি বর্গটি এঁকে নিব বর্গটি এঁকে নিলাম এখন যে পদ্ধতিতে তোমাদের ম্যাজিক বর্গ গঠন করা শেখাবো এই পদ্ধতিতে যে কোনো বিজোড় সংখ্যা ম্যাজিক বর্গ তোমরা গঠন করতে পারবে যেমন 3 ক্রম 5 ক্রম 7 ক্রম 9 ক্রম 11 ক্রম যে কোনো ক্রমে ম্যাজিক বর্গ তোমরা গঠন করতে পারবে সেটা এই পদ্ধতিকে বলা হয় কেউ বলে লাঙল পদ্ধতি কেউ বলে তীর পদ্ধতি কিভাবে দেখো প্রথমত
এই সারির মাঝের যে ঘরটা সেই ঘরে আমি 1 লিখব। 1 লিখে এই কোনাগুলি যেতে হবে। এটা আকৃতিটা লাঙলের মতো, এই জন্য আমরা কি বলি লাঙল পদ্ধতি। তাহলে দেখো সবসময় আমি কোনাগুলি যাব। উপরে যখন ঘর থাকবে না তখন কি করবো, সর্বনিম্ন ঘরে আসবো। তাহলে 1, 1-এর পরে কত 2। দেখো এখানে এদিকে ঘর নাই, যখন ঘর থাকবে না তখন কি করবো, সর্ববামে আসবো। তাহলে এখানে কত হবে 3। 3-এর পরে কি আমার এইদিকে যাওয়ার কথা, কিন্তু এদিকে কি সংখ্যা আছে না, তাহলে এদিকে আমি যেতে পারবো না, তখন কি করবো নিচে নামবো 4। আর সবসময় এইভাবে যাবো 5, 6। এখন দেখো এদিকে কিন্তু আর ঘর নাই, তাহলে কি করবো নিচে আসবো 7। সবসময় এইভাবে যাবো, তাহলে এদিকে ঘর নাই কি করবো সর্ববামে আসবো 8। এদিকে ঘর নাই কি করবো 9। এখন তুমি যেদিকে যোগ করবে কত হবে 15। এই নিয়ম অনুযায়ী তুমি 3, 5, 7, 9 অর্থাৎ যে কোনো বিজোড় ক্রমে ম্যাজিক বাক্য গঠন করতে পারবে। এখন আমরা 4 ক্রমের ম্যাজিক বাক্য গঠন করব। প্রথমত কি করব, আমরা একটি বর্গ এঁকে নেব। আর বর্গ আঁকার সময় অবশ্যই তোমাকে কৌশলী হতে হবে। অনেকেই করে কি এইভাবে বর্গ আঁকার পরে প্রথম থেকে এভাবে দাগ টানা শুরু করে। 4-এর বর্গ মানে কি, 4-এর স্কয়ার মানে কি 16টি ঘর হবে। তো প্রথমে যদি আমি এই পাশ থেকে দাগ দেওয়া শুরু করি তাহলে কি হবে, কোনো ঘরটা ছোট হবে কোনো ঘর বড় হবে। এই জন্য প্রথমত করবো কি, ঠিক মাঝখান দিয়ে দাগ দেবো, তাহলে স্কেল ছাড়াও অনেকটা সুন্দর হবে। মাঝামাঝি দাগ দেবো। এখন এই দুইটার আবার অর্ধেক করবো, এরপরে কি করবো এই দুইটাকে অর্ধেক করবো, এরপরে কি করবো আড়াআড়ি মাঝখান দিয়ে দাগ দেবো, তারপর এটাকেও 2 ভাগে ভাগ করবো, এটিকেও 2 ভাগে ভাগ করার পর এখন এখানে 16টি ঘর আছে, 16টি ঘরে 16টি ভিন্ন ভিন্ন সংখ্যা বসবে। তো এবং যোগ করলে যেদিকে যোগ করবো আমি 34 হবে। তাহলে কিভাবে সংখ্যাগুলো বসবে সেক্ষেত্রে আমাকে কৌশল হতে হবে। প্রথম পর্যায়ে আমরা করব কি, এই যে কোনাকুনি যে ঘরগুলো আছে এই ঘরগুলোতে ডট চিহ্ন ব্যবহার করব, ডট দিয়ে নেব। তাহলে এই বরাবর কি ডট দেব, ডট দেওয়ার পরে আমি উপর থেকে যে ঘরে ডট আছে সেই ঘরে সংখ্যাগুলি বসাবো। তাহলে এখানে দেখো আমি 1 লিখলাম, এখানে ডট নেই বসবে না, 1, 2, 3, এখানে ডট নেই বসবে না, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16। অর্থাৎ যে ঘরে ডট আছে আমি শুধুমাত্র সেই ঘরে সংখ্যাগুলি বসালাম। শুরু করলাম কোথা থেকে, এই জায়গা থেকে এদিকে গেলাম, শেষ করলাম কোথায়, এখানে। এখন আমি করব কি, যেখানে শেষ করলাম সেখান থেকে আবার গণনা শুরু করব, এদিকে যাব। তাহলে এখানে এটা 1, যে ঘরে এখন ডট না অর্থাৎ যে ঘরগুলো ফাঁকা আছে ওই ঘরগুলোতে সংখ্যা বসাবো। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15। আমার 4 কলমের ম্যাজিক বাক্য গঠন করা হয়ে গেল। এখন আমি যেদিকে যোগ করি না কেন কত হবে 34। তো প্রিয় শিক্ষার্থীরা 3 ক্রম এবং 4 ক্রমের ম্যাজিক বর্গটি আমরা গঠন করলাম। তো 3 ক্রমের ম্যাজিক বর্গের নিয়ম অনুযায়ী আমরা যে কোনো সংখ্যক বিজোড় ঘরের ম্যাজিক বর্গ গঠন করতে পারবো। এখন আমরা 6 ক্রমের ম্যাজিক বর্গটি গঠন করব। তো প্রথমে কি করব, আমরা একটি বর্গ এঁকে নেব। বর্গ এঁকে নিয়ে যেহেতু 6 ক্রম মাঝামাঝি আমি একটি দাগ দিয়ে নেব। 6 ক্রম মানে কিন্তু 6 গুণ 6 অর্থাৎ 36টি ঘর হবে। তাহলে এখানে দেখো এটাকে আবার 1, 2, 3, 4, 5, 6 1, 2, 3, 4, 6। এখন
এখন লক্ষ্য করো আমি মাঝখানে কিন্তু লাল মার্কার ব্যবহার করেছি। আমরা ইতিপূর্বে তিন ক্রম এবং চার ক্রমের ম্যাজিক বর্গ গঠন করেছি। এটিকে আমি নামকরণ করলাম 1 2 3 4। অর্থাৎ এটি হচ্ছে 1 নম্বর বক্স, এটি হচ্ছে 2 নম্বর বক্স, এটি 3 নম্বর, এটি 4 নম্বর। এখন লক্ষ্য করো এটি কিন্তু তিন ক্রমের ম্যাজিক বর্গ হয়ে গেছে। কারণ দেখো এদিকে 3টে, এদিকে 3টে, এদিকে 3, 9টি ঘর আছে। তাহলে 9টি ঘরের ম্যাজিক বর্গ যখন আমরা গঠন করেছিলাম কিভাবে, মাঝামাঝি 1 লিখব, ওই সে লালন পদ্ধতিতে এইভাবে যাব, ঘর নাই কি হবে এখানে 2, এদিকে যাব, যেহেতু এদিকে আমি বসাতে পারবো না, আমি এই অংশ নিয়ে কাজ করবো, অর্থাৎ এই 1 নম্বর অংশ নিয়ে কাজ করবো। তাহলে এদিকে যেহেতু ঘর নাই কি করবে, একদম বামে আসবে 3, এদিকে যাব কিন্তু সংখ্যা আছে, কি করবো নিচে নামবো 4 5 6, এদিকে আর কোনো ঘর নাই, তাহলে নিচে নামবো 7, এদিকে যাব যেহেতু ঘর নাই সর্ববামে আসবো 8, আবার উপরে যাব, তাহলে ঘর নাই নিচে, তাহলে কিন্তু আমাদের 1 নম্বর ঘরটি পূরণ হয়ে গেছে। এখন আমি এখানে শেষ করলাম কত থেকে, 9 থেকে। একের পরে কি আসবো, 2 আসবো, 2 নম্বর ছকে আসবো। 9 যেহেতু শেষ করলাম, তাহলে এখানে শুরু হবে কত থেকে, 10 থেকে। তাহলে মাঝের ঘরে আমি 10 লিখবো, 10, এদিকে যাব ঘর নাই 11, আবার এদিকে যাব ঘর নাই, হয়ে যাবে 12, যেটি এরপরে 10 আছে নিচে নামবো 13 14 15, সবসময় এইভাবে যাব 15, এদিকে ঘর নাই নিচে নামবো 16, তারপরে 17 18। আরেকটি মজার বিষয়, আমরা যখন ম্যাজিক বর্গ গঠন করব, যেখান থেকে শুরু করব সেখানে কিন্তু সেই লাইনে দেখবা শেষ হবে। যেমন এখানে 10 শুরু করলাম, শেষ কোথায় 18, একই লাইনে। যদি একই লাইনে শেষ হয় জানবা যে তোমার ঠিক আছে পূরণ করা। এরপরে কি করব, আমরা 3 নম্বরে ঘরে যাব, 18 শেষ এখানে, তাহলে শুরু হবে কত থেকে, 19 থেকে। তাহলে এই হয়ে যাবে 19 20 21 22 23 24, নিচে নামবে 25 26 27। পর্যায়ক্রমে তাহলে এবার আমরা কি করব, 4 নম্বর ঘরটা পূরণ করি, 27 করে 28 29 30 31 32 33 34 35 36। যেহেতু 36টি ঘরে কিন্তু আমার 36টি সংখ্যা বসানো হয়ে গেছে। এখন আমি যেদিকেই যোগ করব না কেন একই সংখ্যা হবে। এখন কথা হচ্ছে যে আমি এইভাবে সংখ্যাগুলি না বসিয়ে কিভাবে বলতে পারবো যে আমার 3 ক্রমের ম্যাজিক বর্গ এমন বা 4 ক্রমের ম্যাজিক বর্গ, সেটা একটি সূত্র আছে। সেই সূত্রটি কি, সূত্রটি হচ্ছে n * n গুণ n প্লাস 1/2। আমরা ইতিপূর্বে জেনেছি যে 3 ক্রমের ম্যাজিক বর্গ কত, 15, 3 ক্রমের 15, 4 ক্রমের 34। তো দেখি এখান থেকে বের করতে পারি। যখন আমি 3 ক্রমের ম্যাজিক বর্গ, যদি পরীক্ষা আসে যে 3 ক্রমের ম্যাজিক বর্গের ম্যাজিক সংখ্যাটি কত, তখন কিন্তু আমি সূত্র দিয়ে খুব জলদি বের করতে পারবো। 3 এর জায়গায় কত বসবে, 3, তাহলে n গুণের মানে 3 গুণ 3 যোগ 1/2, তাহলে 3 3 3 এ কত, 9, 9 এর সাথে 1 যোগ করলে 10/2। তো দেখো 3 10 এ 30/2, তার মানে কত, 15। 3 ক্রমের ম্যাজিক বর্গ 15। অনুরূপভাবে আমি যদি 4 ক্রমের বের করতে বলে কিভাবে, একইভাবে করব। n এর জায়গায় কত বসাবো, 4, 4 গুণ 4 যোগ 1/2, 4 4 এর জায়গায় কত, 16, 16 আর 1 17/2। এখন দেখো যদি কাটাকাটি করে এইভাবে হয়, 2 দিয়ে 4 17 দিয়ে 34। তাহলে আমি যদি এই সূত্রটি মনে রাখি, পরীক্ষায় যদি তোমাদের বইয়ে 5 ক্রম পর্যন্ত আছে, আমি এখানে 6 ক্রম পর্যন্ত দেখালাম, পরীক্ষায় যদি আসে 8 ক্রমের ম্যাজিক বর্গের ম্যাজিক সংখ্যাটি কত, তখন শুধুমাত্র এনে দিলে 8 বসিয়ে দিলে তুমি পারবে। তো প্রিয় শিক্ষার্থী, তোমাদের জন্য বাড়ির কাজ হচ্ছে তিন, 4, 5, 6 এই ক্রমের ম্যাজিক বর্গ গঠন করবে এবং এই বিষয়গুলো বারবার প্র্যাকটিস করবে। জানতো গণিত যেহেতু প্র্যাকটিস করতে হয়, প্র্যাকটিস না করলে মনে থাকে না। আর এটা তোমরা তোমাদের হোমওয়ার্কের খাতায় করবে
করার পরে যেহেতু তোমাদের এখনো রোল নাম্বার হয়নি, তোমরা করবে কি, মেয়ে যারা আছো তোমরা লিখবে যে অষ্টম শাখা লিখবে এ, আর ছেলেরা লিখবে কি অষ্টম শাখা গ। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য বাড়ির কাজ হচ্ছে তোমরা 3, 4, 5 এবং 6 ক্রমে এই ম্যাজিক বর্গ গঠন করবে। গঠন করার পর হোমওয়ার্কের খাতায় করবে। করার পরে আমাদের এই ভিডিওটি যেখানে দেখছো, অর্থাৎ বিবি হাই স্কুল এই ফেসবুক পেজের এই ভিডিওটি যেখানে দেখছো তার নিচে কমেন্ট বক্সে পাঠিয়ে দিবে, অবশ্যই আজ এবং আগামীকালের মধ্যে। তো প্রিয় শিক্ষার্থীরা, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ।